গত ৬ মাস ধরে বাংলাদেশ শাসন করছে বিএনপি। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় পর তারা ক্ষমতায়। সাধারণ মানুষ ভেবেছিল নতুন সরকার এলে পুরনো সেই দখলদারিত্ব আর ব্লেম গেমের রাজনীতি বিদায় নেবে, কিন্তু বাস্তবতা কি আমাদের সেই আশা পূরণ করেছে? আজ আমরা মিলিয়ে দেখার চেষ্টা করব গত ১৮০ দিনে অর্থাৎ নতুন সরকারের ৬ মাসে বাংলাদেশের রাজনৈতিক ভাষা আর সংস্কৃতি আসলে কতটা বদলেছে। কয়েকটা প্রশ্ন দিয়ে শুরু করি। ভেবে বলেন তো, এই ৬ মাসে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে কি কোনো গুণগত পরিবর্তন এসেছে? অথবা অন্তর্বর্তী সময়ে যে গালিগালাজ মেইনস্ট্রিম হয়েছে সেটার তেমন কোনো পরিবর্তন দেখছেন? একইভাবে ওই সময়ে যে মব হয়েছে সেই মব এই ৬ মাসে তুলনামূলক কম হয়েছে সত্য, কিন্তু সমাজ থেকে কি সেই মবের ভয় দূর হয়েছে? অন্তর্বর্তী সময়ে উগ্র ডানপন্থার যে উত্থান ঘটেছিল সেই ভয় কি গেছে? ট্যাগিংয়ের রাজনীতি কি বদলেছে? দুঃখজনক, তবে এই সবগুলো প্রশ্নের উত্তর হলো না, হয়নি। আওয়ামী লীগের শাসনামলে আমরা দেখেছি রাজনৈতিক প্রতিপক্ষকে কিভাবে কথায় কথায় আক্রমণ করা হতো। বিরোধীদের গণহারে রাজাকার বা জঙ্গি ট্যাগ দেওয়ার ভয়াবহ রীতি তখন চালু ছিল। তৎকালীন সরকারের শীর্ষ পর্যায়ের নেতারা পর্যন্ত বিরোধী দলের নেতাদের উদ্দেশ্যে এমন সব শব্দ ব্যবহার করতেন যা রাজনৈতিক শিষ্টাচারের সম্পূর্ণ পরিপন্থী। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেই ভাষার ধরন কিছুটা পাল্টেছে, কিন্তু খেয়াল করলে দেখবেন আক্রমণের তীব্রতা আগের মতোই রয়ে গেছে। এখন রাজাকারের জায়গায় বিরোধীদের ঘায়েল করতে ফ্যাসিস্টের দোসর বা ভারতীয় দালাল ট্যাগ দেওয়া হচ্ছে। রাজনৈতিক নেতাদের পাশাপাশি তাদের অনুসারীরাও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে চরম অসহিষ্ণুতার পরিচয় দিচ্ছেন, জানো বা ব্যক্তিগত আক্রমণই এখন রাজনৈতিক অঙ্গনের মূল হাতিয়ার। আচ্ছা, এখন আসি আরেকটা প্রশ্নে। চেতনা ব্যবসার রাজনীতি কি বন্ধ হয়েছে? এটার উত্তর হলো না, হয়নি। আওয়ামী লীগ তাদের পুরো শাসনামলে মুক্তিযুদ্ধের চেতনা একটি রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করেছিল। যে কোনো যৌক্তিক দাবি, আন্দোলন তারা এই চেতনার দোহাই দিয়ে দমন করত। তাদের বাইরে কেউ যেন দেশের ভালো চাইতেই পারে না এমন একটি বয়ান তারা তৈরি করেছিল। দেখেন, দুঃখজনক হলেও সত্যি, এখন সেই জায়গাটি দখল করেছে জুলাই চেতনা। এই গণ অভ্যুত্থানের একক মালিকানা নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে রীতিমতো কাড়াকাড়ি চলছে। যেমন গত ১ আগস্ট জামাতের এমপি শফিকুল ইসলাম মাসুদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মূলত মাস্টারমাইন্ড বাংলাদেশ জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। আবার তারই দলের প্রধান নেতা অর্থাৎ জামাতের আমির ৫ আগস্ট বলেন, এই আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ডকে আমরা স্বীকার করি না। দেখেন, শহীদদের রক্তের সাথে বেইমানি না করার প্রতিশ্রুতি সবাই দিচ্ছে, কিন্তু দিন শেষে এই অভ্যুত্থানকে নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করার একটা সুস্পষ্ট প্রবণতা কি লক্ষ্য করা যাচ্ছে না? যাই হোক, এবার আরেকটা প্রশ্ন। ক্যাম্পাসগুলোতে দখলদারিত্বের রাজনীতি কি পাল্টেছে? উত্তর হলো না, পাল্টেনি। আওয়ামী লীগের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় আর কলেজগুলোর আবাসিক হল একচেটিয়াভাবে দখল করে রাখত ছাত্রলীগ। সাধারণ শিক্ষার্থীদের কাছে তারা ছিল আতঙ্কের নাম। গেস্টরুম নির্যাতন থেকে শুরু করে জোর করে মিছিল নেওয়ার সংস্কৃতি তারা গড়ে তুলেছিল। এখন ক্যাম্পাসে ছাত্রলীগের সেই আধিপত্য নেই। হলের সিট দখল ও আধিপত্য বিস্তারের সেই সংস্কৃতি এখনো কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি। এখন সেই শূন্যস্থান পূরণের জন্য মরিয়া হয়ে উঠেছে ছাত্রদল আর ছাত্র শিবির। এই দুই সংগঠনের মধ্যে হল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সম্প্রতি বেশ কয়েকটি সংঘর্ষ হয়েছে। যেমন এই আগস্ট মাসের শুরুতেই রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসার হলের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল আর ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়েও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখা গেছে। ফজলুল হক মুসলিম হলে প্রাধ্যক্ষকে অবরুদ্ধ করা এবং তাকে বের করে আনাকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে শিবির ও হল সংসদের নেতাকর্মীদের হাতাহাতি এবং মারামারির ঘটনা ঘটে। অন্যদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, এমনকি চেয়ার ছোড়াছড়ির মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটেছে। দেখেন, চরিত্রের বদল হয়েছে, কিন্তু চিত্রনাট্য কি সেই আগেরটার মতোই নয়?
সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির দিকে নজর দিলে হয়তো এই কথা বলাই যায়, এমপ্যাথি অর্থাৎ সহনশীলতার জায়গাটি এখনো আমাদের রাজনীতিতে তলানিতে। সরকারি দলে থাকলে ক্ষমতা প্রদর্শনের যে মহড়া আমরা আগে দেখতাম, সেটি এখনো বহাল তবিয়তে বিদ্যমান। প্রশাসনে দলীয়করণের অভিযোগ আগে যেমন ছিল, এখনো নতুন করে নিজেদের লোক বসানোর তোড়জোড় চলছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি বা এলাকা ভিত্তিক আধিপত্য বিস্তারের খবরগুলো গণমাধ্যমে প্রায় প্রতিদিনই আসছে। শুধু সুবিধাভোগীদের চেহারা বদলেছে। আগে যারা বিরোধী দলে থেকে এসবের কড়া সমালোচনা করতেন, এখন ক্ষমতায় গিয়ে তাদের অনেকেই কি ঠিক সেই একই পথে হাঁটছেন না? রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা আগেও যেমন দুর্বল ছিল, এখনো কি সেভাবেই চলছে না? আগে এক দলের নেতারা যেমন অন্য দলের ব্যবসায়ী বা ঠিকাদারদের কোণঠাসা করে রাখতেন, বর্তমান সময়েও কিন্তু সেই একই অভিযোগ উঠছে। সাধারণ ব্যবসায়ীরা এখনো নির্বিঘ্নে তাদের কাজ পরিচালনা করতে পারছেন না বলেই জানাচ্ছে গণমাধ্যমের খবর। আচ্ছা বলেন তো, জনগণের ভাগ্যের কি কোনো পরিবর্তন এসেছে? না, আসেনি। মানুষ আশা করেছিল ২৪শে ছাত্র জনতার অভ্যুত্থান এবং পরবর্তীতে একটি নতুন সরকারের আগমনে দেশে একটি গুণগত রাজনৈতিক পরিবর্তন আসবে। দীর্ঘদিনের শোষণের পর একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে। মনে রাখা জরুরি, আমরা ইতিহাসের একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। পুরনো রাজনৈতিক ভুলের পুনরাবৃত্তি আমাদের আরও পিছিয়ে দেবে, এটা নিয়ে তো সন্দেহ নাই। গত ১৮০ দিনের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, খোলস পাল্টালেও রাজনীতির মূল মানসিকতা খুব বেশি পাল্টেনি। রাজনৈতিক দলগুলো এখনো নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি এবং আধিপত্য বিস্তারের পুরনো খেলায় মত্ত। সাধারণ মানুষের ভাগ্যের ফলে তেমন কোনো পরিবর্তন হয়নি। যাই হোক, এবার শেষ প্রশ্ন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন কি পূরণ হয়েছে? না, হয়নি। এই কথা সত্য যে কোনো দেশের দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি রাতারাতি বদলে যায় না। ৬ মাস বা ১৮০ দিন একটি সরকারের সামগ্রিক মূল্যায়নের জন্য খুব বড় সময়ও নয়। কিন্তু আমরা যেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম, যেই প্রশ্নগুলোর উত্তর এখনো না, সেই উত্তরগুলো পরিবর্তন হয়ে যদি হ্যাঁ না হয়, তাহলে বাংলাদেশ কিভাবে একটা আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ফাংশন করবে? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।